Hello everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman, 16th May 2026. General Awareness Current Affairs আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আবারও আলোচনা করতে চলেছি, যেগুলো আমাদের আপকামিং পরীক্ষার জন্য অনেক হেল্প করবে। বিভিন্ন পরীক্ষা ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি, তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন পরীক্ষা যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে, সেন্ট্রালের বিভিন্ন এক্সাম, বিশেষ করে রেল, এসএসসির পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে চলেছে এটি। চলো আজকের এই পর্বটি আমরা শুরু করি। এর সহ অন্যান্য সমস্ত পরীক্ষা কভার করে যেখানে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা প্রোভাইড করে থাকি। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমরা করে থাকি এই চ্যানেলেই, দ্য ওয়ে অফ সলিউশনে। তো অবশ্যই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল মাসের যদি না দেখে থাকো তো অবশ্যই সকলে দেখে নেবে। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। স্ক্রিনে প্রথম প্রশ্ন দেয়া হচ্ছে, সম্প্রতিকে লন্ডনে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সো দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। লন্ডন যুক্তরাজ্যের রাজধানী, সেখানে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন যিনি, তার নাম পি কুমারান। দেখো, পি কুমারান টেক্স চার্জ অ্যাজ ইন্ডিয়াস হাই কমিশনার ইন লন্ডন। এর পরবর্তী প্রশ্ন, ভারতে প্রতি বছর কোন দিনটি জাতীয় ডেঙ্গু দিবস হিসেবে পালন করা হয়? ডেঙ্গু আমরা সকলেই জানি এটা একটা ভাইরাস ঘটিত রোগ, এবং এই ডেঙ্গু সচেতনতা দিবস প্রতি বছরে পালন করা হয় ন্যাশনাল লেভেলে। কোন দিনটাতে? ভেরি ইম্পর্টেন্ট, আজকের দিনে অর্থাৎ 16ই মে প্রতি বছর পালন করা হয়ে থাকে জাতীয় ডেঙ্গু দিবস। এভরি ইয়ার অন মে 16 ইন্ডিয়া মার্কস ন্যাশনাল ডেঙ্গু ডে। বলা হচ্ছে, দেখো, এই ডেঙ্গু দিবস সাথে সাথে সহ আরও বেশ কয়েকটা এই ধরনের দিবস হয়ে থাকে যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। জাতীয় ডেঙ্গু দিবস 16ই মে পালন করা হয়। বিশ্ব ম্যালেরিয়া দিবস 25শে এপ্রিল পালন করা হয়। আর বিশ্ব এইডস দিবস প্রতি বছর পালন করা হয়ে থাকে 1লা ডিসেম্বর। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা দিবস যেগুলো রোগ বা আমাদের স্বাস্থ্য ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত। আচ্ছা, এই টাইপের আরও অনেক কিন্তু গুরুত্বপূর্ণ দিবস হয়, যেমন হিমোফিলিয়া দিবস, থ্যালাসেমিয়া দিবস থেকে শুরু করে এই ধরনের প্রচুর দিবস। কিছু পরিবেশ দিবস হয়ে থাকে, পরিবেশ ভিত্তিক দিবস, বিশ্ব পরিবেশ দিবস, জল দিবস, বন দিবস। এগুলো এভারগ্রিন কোশ্চেন, সমস্ত পরীক্ষাতে এগুলো থেকে প্রশ্ন আসার কিন্তু চান্স থাকে। চলো আমাদের পরের প্রশ্নে কি বলা হচ্ছে, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা কোথায় চালু করা হয়েছে? ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা কোথায় চালু করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে দিল্লিতে। দিল্লি মেট্রো টু লঞ্চ হাইড্রোজেন পাওয়ার্ড বাসেস ইন সেন্ট্রাল ভিস্তা। India's first hydrogen powered shuttle bus service has launched in Delhi's central Vista area to provide eco-friendly last mile connectivity. তো সম্প্রতিকালে এটা দিল্লি মেট্রো কর্তৃপক্ষ লঞ্চ করেছে এই শাটল বাস প্রকল্পটি, যেটা সম্পূর্ণ ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস। অ্যান্ড এটা কোথায়? দিল্লির সেন্ট্রাল ভিস্তাতে লঞ্চ করা হয়েছে। এটা প্রোভাইড করবে ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব এবং লাস্ট মাইল যোগাযোগ ব্যবস্থা প্রোভাইড করতে চলেছে এই বাস পরিষেবাটি। সো ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কর্তৃপক্ষের নামটা একটু জেনে রাখো। দিল্লি মেট্রো কর্তৃপক্ষ এটা সম্প্রতি লঞ্চ করেছে। দিল্লি মেট্রো আমাদের ভারতবর্ষের, দিল্লি মেট্রো আমাদের ভারতবর্ষে অনেক মেট্রো পরিষেবা আছে, তার মধ্যে বৃহত্তম মেট্রো পরিষেবা এটি। ওকে, ভারতের বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক, সেটার নাম কি? দিল্লি মেট্রো। চলো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে? সম্প্রতিকালে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি নির্বাচন হয়েছে এবং বিভিন্ন জায়গাতে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে। বেশ কয়েকটা রাজ্যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ইলেক্ট এবং তারা শপথ গ্রহণ করেছেন। যেমন আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তারপরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন অ্যাক্টর বিজয়, এবং যদি আমরা দেখি পুদুচেরির যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন পঞ্চমবারের মতো, তার নাম হচ্ছে এন রাঙ্গাস্বামী। শুধু কেরালাতেও নির্বাচন হয়েছে এই বছর 2026-এ, এবং সেখানে ইউডিএফ
জোট তারা কিন্তু লেফট সরকারকে রিপ্লেস করে ক্ষমতায় এসেছে এবং তারা তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে, যার নাম তিনি হলেন ভি.ডি. সতীশান। ভি.ডি. সতীশান নেমড নেক্সট কেরালা চিফ মিনিস্টার। আমরা সকলেই জানি কেরালার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেরালাম। তো কেরালা বা কেরালামের ভি.ডি. সতীশান টু বি সর্ন ইন অ্যাজ চিফ মিনিস্টার অন মে 18। 18ই মে তিনি তার শপথ বাক্যটা পাঠ করতে চলেছেন। তিনি কেরালার নেক্সট সিএম হতে চলেছেন। কেরালার এর আগের সিএম কে ছিলেন? পিনারাই বিজয়ন আগের সিএম ছিলেন, বাট পরবর্তী থেকে আমরা পড়ব ভি.ডি. সতীশান হচ্ছে কেরালার পরবর্তী সিএম হতে চলেছে। নেক্সট প্রশ্ন স্ক্রিনে, 2025 সালে মোট কতটি পঞ্চায়েতকে জাতীয় পঞ্চায়েত পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে? আগের বছরে পঞ্চায়েতের মানে 2025 সালে যারা পঞ্চায়েতে ভালো কাজ করেছে, যে সমস্ত পঞ্চায়েতগুলো, তাদেরকে নিয়ে জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং 2025 সালের জন্য জাতীয় পঞ্চায়েত পুরস্কারে নির্বাচিত হয়েছেন কতগুলি পঞ্চায়েত? বলে ফেলো। সঠিক উত্তর হচ্ছে 42টি পঞ্চায়েত। The government has announced the winners of the National Panchayat Awards 2025। তো সম্প্রতি আমাদের ভারত সরকার 2025 সালের পঞ্চায়েত অ্যাওয়ার্ড বা পঞ্চায়েত পুরস্কার, জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করেছে। অবশ্যই এটা জাতীয় পঞ্চায়েত রাজ মিনিস্ট্রির আন্ডারে দেওয়া হয়, উইথ 42 পঞ্চায়েত ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি বিং সিলেক্টেড ফর দ্য অনার। এই সম্মানের জন্য ভারতবর্ষ জুড়ে বা ভারতবর্ষ থেকে প্রায় 17টা ইউটি বা স্টেট থেকে, 17টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 42টি পঞ্চায়েতকে অ্যাজ এ জাতীয় পঞ্চায়েত পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে সম্প্রতিকালে। এরপরের প্রশ্ন, সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন রাজ্যে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান তৈরির AMCA প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তর কি হবে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমানে কে আছেন? রাজনাথ সিং। তিনি সম্প্রতি 5th প্রজন্মের বা 5th জেনারেশন স্টিলথ এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান তৈরির যে প্রকল্প, সেটার নাম AMCA প্রকল্প, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্ধ্রপ্রদেশে। এবং তিনি একা নয়, অন্ধ্রপ্রদেশের যিনি সিএম চন্দ্রবাবু নাইডু, তিনিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং টু লে ফাউন্ডেশন ফর AMCA প্রোগ্রাম ফ্যাসিলিটি ইন অন্ধ্রপ্রদেশ টুডে। তো টুডে বলতে এখানে গত দিনের কথা বলা হচ্ছে। তো অন্ধ্রপ্রদেশে সেটা কিন্তু তিনি স্থাপন করেছেন। আচ্ছা, AMCA মানে কি? প্রথমেই বললাম এটা একটা 5th জেনারেশন স্টিলথ যুদ্ধ বিমান। তো AMCA এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট। এই ধরনের বিভিন্ন এয়ারক্রাফটের নাম হয়ে থাকে, যেমন তেজস আমাদের ভারতের সম্পূর্ণ ইন্ডিজিনাসলি বিল্ড বাই আস, মানে সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত আমাদের যুদ্ধ বিমান, যেটা লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট একটা। তেমনি এটা হতে চলেছে একটা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট, যেটাকে আমরা বলছি AMCA। 2026 সালে এপ্রিল মাসে ভারতের পাইকারি মুদ্রাস্ফীতি বা WPI এর ফুল ফর্ম হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, WPI এর হার কত শতাংশে পৌঁছেছে, যা বর্তমান সিরিজের সর্বোচ্চ? সম্প্রতিকালে বিশ্বজুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিও পলিটিক্যাল টেনশন আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন পণ্য, তেল বা ইত্যাদি ইত্যাদির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ভারতের মুদ্রা সেটাও কিন্তু ফল করছে, ভারতের মুদ্রা অনেকটাই কিন্তু ডলারের কাছে কমজোর হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতিতে ভারতের হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ভারতের পাইকারি মুদ্রাস্ফীতির হার অনেক বেড়ে গেছে। কতটা? 8.3%। হোলসেল ইনফ্লেশন ইন ইন্ডিয়া জাম্পড টু 8.3% ইন এপ্রিল। এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে এটা বেড়ে 8.3% হয়ে গেছে। দিস ইজ দ্য হাইয়েস্ট রেট রেকর্ডেড ইন দ্য কারেন্ট সিরিজ। বর্তমান সিরিজে এটা হচ্ছে সর্বোচ্চ WPI, সর্বোচ্চ হোলসেল প্রাইস ইন তোমার হচ্ছে ইনফ্লেশন। বুঝেছো? চলো এরপরেরটা আমরা দেখি। সম্প্রতি উবের তোমরা জানো নিশ্চয়ই, একটা কোম্পানি। হ্যাঁ, সেই উবের ভারতের কোন বড় শিল্প গোষ্ঠীর সাথে তাদের প্রথম ডেটা সেন্টার স্থাপনের জন্য চুক্তি করেছে? সম্প্রতিকালে উবের এই কোম্পানিটা তারা তাদের প্রথম ডেটা সেন্টার স্থাপনের জন্য চুক্তি করেছে আদানি গ্রুপের সাথে। আহমেদাবাদে এই চুক্তিটা হয়েছে। ঠিক আছে, আহমেদাবাদে এই চুক্তিটা হয়েছে। দেখো কি বলা হচ্ছে, উবের পার্টনার্স উইথ আদানি গ্রুপ টু সেট আপ ফার্স্ট ডেটা সেন্টার ইন ইন্ডিয়া।
চলো, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমরা 8টাই কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম। এবারে আজকের আমরা জিকে প্রশ্নে আসব। বর্তমানে টিডব্লিউএস একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে। আরও একটা কথা তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু পঞ্চায়েতের জন্য ব্যাচ লঞ্চ হচ্ছে, এবং সেই পঞ্চায়েতের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো দ্রুত। সেখানে কিন্তু ব্যাচ লাইভ হয়ে গেছে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সহ অন্যান্য বিভিন্ন ব্যাচ, পিএসসি মিসলেনিয়াস, রেল, এসএসসি, আপার প্রাইমারির সর্বোপরি সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে তোমরা এখান থেকেই। তো ইচ অ্যান্ড এভরিবডি সকলে চেক আউট করে নেবে টিডব্লিউএস একাডেমি অ্যাপ। স্টার্ট করছি আজকে জিকে প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন স্ক্রিনে, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন যিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন? এলাহাবাদ প্রশস্তিকে আমরা প্রয়াগ প্রশস্তিও বলি, যেহেতু এলাহাবাদ যেখানে আছে সেটার বর্তমান নাম হচ্ছে প্রয়াগ, তো এটাকে প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি বলা হয়। সেটার রচয়িতা কে ছিলেন? এটা ছিলেন হরিসেন, আর হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের একজন সভাকবি। এছাড়া অপশনে আরো কিছু নাম দেখতে পাচ্ছ, যেমন রবি কীর্তি আইহোল প্রশস্তি বলে একটা প্রশস্তি রচনা করেছিলেন, যেখান থেকে আমরা চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে জানতে পারি। দ্বিতীয় পুলকেশীর তাহলে সভাকবি তিনি নিশ্চয়ই ছিলেন। তো দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি। জয়দেব ছিলেন সেন বংশের, বাংলার যে সেন বংশ ছিল সেই সেন বংশের শেষ শাসক লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, ধৈ, হ্যাঁ, ছিলেন লক্ষণ সেনের সভাকবি। অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি, বুদ্ধচরিত রচনা করেছিলেন। কনিষ্কের সভাকবি, এটা খাতায় নোট করে নেবে। সভাকবি থেকে প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে, এবং তারা কি কি রচনা করেছিল এটা একটু জেনে রাখতে হবে। রবি কীর্তি আইহোল প্রশস্তি, হ্যাঁ, জয়দেব রচনা করেছিলেন গীত গোবিন্দ, আর অশ্বঘোষ রচনা করেছিলেন বুদ্ধচরিত। ভারতীয় রেলওয়ে বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের রেলওয়ে বোর্ড, ভারতে আমরা যদি দেখি প্রথম রেল কবে চলাচল শুরু হয়? ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় কত সালে? এটা শুরু হয়েছিল 1853 সালের দিকে। কোথায় চালু হয়েছিল? ভারতে প্রথম রেল চলাচলটা শুরু হয়েছিল ডিয়ার স্টুডেন্টস যেখান থেকে, বোম্বে থেকে থানের মধ্যে, ঠিক আছে, বোম্বে থেকে থানে বলে এই স্থানের মধ্যে ভারতের প্রথম রেল চলাচলটা শুরু হয়। কিন্তু ভারতীয় রেলের রেলওয়ে বোর্ডটা শুরু হয়েছিল কবে? 1905 সালে এটা স্থাপিত হয়েছিল। লর্ড কার্জন তৎকালীন সময় আমাদের ভারতের ভাইসরয় ছিলেন, তখন ভারতীয় রেলওয়ে বোর্ডটা গঠন হয়। ভারতের কোন বন্যপ্রাণীটি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা অতি বিপন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত? দেখো, প্রাণীদের বিভিন্ন লিস্ট হয়। কিছু কিছু প্রাণী খুব বেশি পরিমাণে পৃথিবীতে পাওয়া যায়, কিছু প্রাণী বিপন্ন প্রকৃতির, হ্যাঁ, কিছু প্রাণী অতি বিপন্ন প্রকৃতির, কিছু প্রাণী থাকে পৃথিবী থেকে বিলুপ্তই হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম প্রাণীদের বিভিন্ন লিস্ট হয়ে থাকে। এখন এই যে অতি বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রাণীর যদি আমরা কথা বলি, সেটি হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বলে এই পাখি। এটা একটা পাখি, ঠিক আছে। তো এটা একটা অতি বিপন্ন প্রাণী বা পাখির মধ্যে পড়ে। এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক সিংহ বা একশৃঙ্গ গন্ডার কেন উত্তর হবে না? এগুলো বিপন্ন বাট অতি বিপন্ন নয়, এগুলো পাওয়া যায় এবং এগুলোর সংখ্যা দিন দিন একটু একটু বাড়ছে, হ্যাঁ। সো রয়্যাল বেঙ্গল টাইগার বা এশিয়াটিক সিংহ বা একশৃঙ্গ গন্ডার খুব কম পরিমাণে পাওয়া যায়, বাট এটা অতি বিপন্ন নয়, বিপন্ন বাট অতি বিপন্ন নয়। কোনটি স্কেলার রাশি? আচ্ছা, স্কেলার রাশি নয়। স্কেলার রাশি কাকে বলে প্রথমে বুঝি। স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি আমরা তাকেই বলি যার মান আছে, একটা মান থাকবে, বাট তার অভিমুখ নেই, তার কোনো অভিমুখ থাকবে না, তাকে আমরা বলবো কি? তাকে বলবো স্কেলার রাশি। তোর ভিতরে স্কেলার রাশি নয় কোনটা? ওজন কোনো স্কেলার রাশি নয়। ওজন বা এটাকে আমরা ভার বলতে পারি, ভার বা ওজন কিন্তু কোনো
স্কেলারয়েড। তাহলে এটা কি? এটা একটা ভেক্টর রাশি, এর মান আছে এবং অভিমুখও কিন্তু আছে, এটাকে ভেক্টর রাশি আমরা বলছি, তাই তো? আচ্ছা, ভর এটা মাস, এটা একটা স্কেলার রাশি, ঘনত্ব, সময়, দৈর্ঘ্য, এইসব জিনিসগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সব স্কেলার রাশির মধ্যে পড়ে। ইতর গিদি উৎসবটি মূলত অরুণাচল প্রদেশের কোন আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের উদযাপন করে? এতর গিদি একটা উৎসব, এটা সম্প্রতিকালে উদযাপন করা হয়েছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন বলতে পারো তোমরা, এবং স্ট্যাটিকের মধ্যে অবভিয়াসলি পড়ে। তো এতর গিদি বলে এই উৎসবটি মূলত অরুণাচল প্রদেশের একটা অধিবাসীরা পালন করে, যাদেরকে বলা হয় আদি অধিবাসী, ঠিক আছে? আদিরা পালন করে থাকে এটা। আচ্ছা, এরপরের প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তের চাপ পরিমাপ করতে ডক্টর যারা হয়ে থাকে বা যারা ক্লিনিকে কাজ করে থাকে, তারা কিন্তু দেখবে একটা বিশেষ যন্ত্রের ব্যবহার করে তোমার ব্লাড প্রেশারটা পরিমাপ করতে, যেটাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, থার্মোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করে থাকি? উষ্ণতা মাপার যন্ত্র, এটার সাহায্যে আমরা উষ্ণতা মাপতে পারি। আচ্ছা, ব্যারোমিটারের সাহায্যে চাপ মাপতে পারি। বায়ুর চাপ মাপার যন্ত্রকে বলা হচ্ছে ব্যারোমিটার। আর স্টেথোস্কোপ কি? এটা আমরা হৃদস্পন্দন মাপা হয় এটার সাহায্যে, ঠিক আছে? স্টেথোস্কোপের সাহায্যে। চলো এর পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা পশ্চিমবঙ্গে আছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোন শহরে? পশ্চিমবঙ্গে অবস্থিত আছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, এবং এটা কোথায় আছে? এটা দুর্গাপুরে অবস্থিত আছে, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। আচ্ছা, এছাড়া আরেকটা বিমানবন্দর আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে, যার নাম বাগডোগরা বিমানবন্দর, তাই তো? বাগডোগরা বিমানবন্দর কোথায় আছে? বাগডোগরা বিমানবন্দরটা এটা অবস্থিত আছে শিলিগুড়ি, উত্তরবঙ্গে। আর দমদমে তোমরা জানো নিশ্চয়ই, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত আছে, পশ্চিমবঙ্গের সব থেকে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এটাই, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ভৌগোলিকভাবে শ্রীলঙ্কা কোন সাগরে অবস্থিত? ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, এখন ভৌগোলিকভাবে এটা একটা দ্বীপ টাইপের, ঠিক আছে? শ্রীলঙ্কাকে দ্বীপ বলা হয়, দ্বীপ রাষ্ট্র। তো শ্রীলঙ্কাটা কোন মহাসাগরে আছে? শ্রীলঙ্কা দেশটি অবস্থিত আছে ভারত মহাসাগরে। অলরাইট, ভারত মহাসাগরে আর অন্যান্য বিভিন্ন দেশ আছে, যেমন ভারতেরই প্রতিবেশী দেশ মালদ্বীপ কোথায় অবস্থিত আছে? ভারত মহাসাগরে। মরিশাস কোথায় আছে? মরিশাস দ্বীপ দেশ, এটা অবস্থিত আছে ভারত মহাসাগরে। আফ্রিকার মাদাগাস্কার, মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত সবথেকে বৃহত্তম দ্বীপ রাষ্ট্র, এটাও অবস্থিত আছে কোথায়? ভারত মহাসাগরে। এছাড়া কমোরেস, আহ, তারপরে হচ্ছে সেশেলস, এই ধরনের দেশগুলো অবস্থিত আছে কোথায়? ভারত মহাসাগরে। সূর্য থেকে দূরত্বের হিসেবে পৃথিবীর অবস্থান কততম? সূর্য একদমই, সূর্য থেকে অবস্থান অনুসারে প্রথমেই আসে বুধ, তারপরে হচ্ছে কি শুক্র, তারপরে কি আছে? শুক্র, তারপরে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবীর অবস্থান কত? পৃথিবীর অবস্থান সূর্য থেকে দূরত্ব অনুসারে তৃতীয় স্থানে। কোন দেশ ইউরো অঞ্চলের 21তম সদস্য হিসাবে ইউরো মুদ্রা গ্রহণ করেছেন? ইউরোপীয় অঞ্চলের 21টি দেশের একটা কমন মুদ্রা হচ্ছে ইউরো, ইউরো বলে এই মুদ্রাটা। এখন এই যে 21টি দেশের কমন মুদ্রা ইউরো, সেই ইউরোটা সম্প্রতিকালে 21তম দেশ হিসাবে যারা গ্রহণ করেছে তারা হচ্ছে বুলগেরিয়া। চলো বুলগেরিয়ার রাজধানী সম্পর্কে জেনে রাখি। বুলগেরিয়া দেশ, এই বুলগেরিয়ার রাজধানীর নাম কি?
বুলগেরিয়ার রাজধানী হচ্ছে ডের স্টুডেন্টস সোফিয়া। এটা ইউরোপে অবস্থিত একটা দেশ, যার অফিসিয়াল মুদ্রা বর্তমান থেকে ইউরো। এরপরে প্রশ্ন, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? কমেন্ট বক্সে জানাবে। এটা একটা বাড়ির কাজ দেওয়া রইবে, প্রতিদিনের বাড়ির কাজের অনেকে কিন্তু উত্তর করে থাকে। প্রতিদিনের যারা উত্তর করো তাদের সকলকেই আমি বলবো ভেরি ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। তোমরা যারা প্রতিদিনের ক্লাস করছো এবং উত্তর করছো, চলো দেখি কালকের দিনের ক্লাসে কারা কারা উত্তর করেছিল। আমি তাদের দুটো একটা নাম তোমাদের নিয়ে দেখি। আগের দিনের হোমওয়ার্কের উত্তর যারা করেছিল তাদের মধ্যে ছিল সুমনা নন্দী, তারপরে হচ্ছে শাবানা ছিল, তারপরে সংখ্যায় হাঁসদা ছিল, অভিজিৎ বাউরি ছিল, তারপরে হচ্ছে তোমার সায়নী, তারপরে সুরজিৎ ঘোষ উত্তর করেছিল, মাসুকা খাতুন উত্তর করেছিল, তারপরে আর কে কে উত্তর করেছিল, তৃষা সরকার উত্তর করেছিল, দেবশ্রী সাহা উত্তর করেছিল, তারপরে শিলা দলুই উত্তর করেছিল, রেখা শর্মা উত্তর করেছিল এবং আরো অনেকে উত্তর করেছিল। আসগার আলী উত্তর করেছিল, আয়েশা খাতুন উত্তর করেছিল, উর্মিলা উত্তর করেছিল, তারপরে উমেশ মণ্ডল উত্তর করেছিল। সকলেই উত্তর করেছে। বাপ্পা সিংহা উত্তর করেছিল। সকলকেই কনগ্রাচুলেশন। সকলের নাম নিতে পারিনি, আজকের কমেন্ট বক্সেও তোমরা সকলে উত্তর করবে, তোমাদের নাম আমি আবার পরের দিনে নেব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমরা এখানেই, সরি এখনো কোশ্চেন আছে, মাফ করবে। পরের কোশ্চেন্সগুলো দেখি আমরা। এই কোশ্চেন্সটা, দক্ষিণ ভারতে জলসেচের প্রধান মাধ্যম কোনটি? দক্ষিণ ভারতে জলসেচের প্রধান মাধ্যম কোনটি? সঠিক উত্তর হচ্ছে জলাধার। দেখো, ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণে জলসেচ করা হয় কুয়ো বা কূপ, নলকূপের মাধ্যমে সব থেকে বেশি সেচ করা হয়, বাট এটা উত্তরপ্রদেশ বা এই রাজ্যগুলোতে বেশি করা হয়। খাল সেচ এটাও উত্তর ভারত বা উত্তরপ্রদেশ রাজ্যে খুব বেশি পরিমাণে হয়। দক্ষিণ ভারতে বিশেষ করে দাক্ষিণাত্য অঞ্চলে জলাধার সেচ বা ট্যাঙ্ক ইরিগেশনটা আমরা বেশি দেখতে পাই। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, যেটাকে আমরা সংক্ষেপে IUCN বলছি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। একটু আগেই আমরা একটা কোশ্চেন করেছিলাম কোন প্রাণীটা মহাবিপন্ন প্রকৃতির প্রাণী। তো এই যে কোন প্রাণী বেশি বিপন্ন বা মহাবিপন্ন, বা কোন প্রাণী পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, এই যে লিস্টটা এটা প্রকাশ করে থাকে কারা জানো? এই IUCN প্রকাশ করে। আর ওই লিস্টটাকে বলা হয় রেড ডাটা বুক। তো রেড ডাটা বুক রিলিজ বাই বা প্রকাশ করে থাকে কারা? প্রকাশ করে, জেনে রাখতে হবে যে সংস্থা, তার নাম IUCN। এর পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা প্রথমবারে যেখানে হয়েছিল, দ্বিতীয়বারেও সেখানে হয়েছে। দ্বিতীয়বার এটা খেলা হয়েছে 2026 সালে, অর্থাৎ সম্প্রতিকালে। বিচ গেমস মানে বুঝতে পারছো, বিচ, সমুদ্র সৈকতে খেলা হবে। তো এটা প্রথম 2025-এ খেলা হয়। কোথায়? দাদরা নগর হাভেলি দমন দিউ বলে যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার দিউ বলে একটা জায়গাতে। আর দ্বিতীয় মানে যে সংস্করণ, সেটাও দিউতেই অনুষ্ঠিত হলো। রাজা মানসিং ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি, রাজিয়ার সভাকবি, আকবরের সেনাপতি, নাকি গিয়াসুদ্দিন বলবনের সভাকবি? রাজা মান সিংহ বা সিং কে ছিলেন আসলে? ইনি ছিলেন আকবরের একজন সেনাপতি, রাজা মান সিং। এরপরে ঝুম চাষ মূলত কোথায় দেখা যায়? ঝুম চাষ কি একটা স্থানান্তর কৃষি, যেটাকে আমরা সাধারণত ঝুম চাষ বলছি। তো স্থানান্তর কৃষি কাজ, যেটাকে ঝুম চাষ বলা হচ্ছে, সেই কৃষি কাজটা মূলত আমরা দেখতে পাই উত্তর পূর্ব ভারতে বেশি দেখতে পাওয়া যায়, পাহাড়ি অঞ্চলে।
মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়? মরফিন হচ্ছে একটা উপক্ষার, মরফিন। এই মরফিনটাকে ব্যবহার করা হয় ব্যথানাশক হিসাবে। ব্যথানাশক এক ধরনের, এটা মরফিনটা ব্যথানাশক হিসাবে এর ব্যবহার খুব বেশি হয়। তো মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়? আফিম গাছ থেকে পাওয়া যায় মরফিনটা। দালাল স্ট্রিট কোথায় অবস্থিত? ভারতের খুব বিখ্যাত একটা স্ট্রিট দালাল স্ট্রিট, এটা কোথায় আছে? বিখ্যাত দালাল স্ট্রিট অবস্থিত আছে কোথায়? মুম্বাইতে অবস্থিত আছে বিখ্যাত দালাল স্ট্রিটটা। সিকিম কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? সিকিম আমাদের পশ্চিমবঙ্গেরই একটা প্রতিবেশী দেশ, রাজ্য। তো সেই সিকিম এটা 1975 সালে ভারতভুক্ত হয়। ঠিক আছে, 1975-এ ভারতভুক্ত হয়েছিল সিকিম, এবং এই সিকিম যেটা ভারতভুক্ত হয় এটি ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। সিকিমের রাজধানীর নাম কি? কমেন্ট বক্সে তোমরা জানাবে। ভারতের বৃহত্তম ইনল্যান্ড রেনবো ট্রাউট ফার্মটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? ভারতের বৃহত্তম ইনল্যান্ড রেনবো ট্রাউট ফার্মটি যে রাজ্যে উদ্বোধন করা হয়েছে সেটি হলো তেলেঙ্গানা রাজ্য। লাস্ট প্রশ্ন, 2025 সালে উইলি রিসার্চ হিরোস প্রাইজ কে জিতেছেন? 2025 সালের জন্য কাকে উইলি রিসার্চ হিরোস প্রাইজ দেয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ভারতীয় একজন চিকিৎসক, যিনি হু বলে যে অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানে অনেকদিন কাজ করেছিলেন। তিনি হলেন ডক্টর চন্দ্রকান্ত লাহারিয়া। তাকে উইলি রিসার্চ হিরোস প্রাইজটা দেয়া হয়েছে। আজকের পর্ব এখানেই শেষ। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্সের এই পর্বটি যারা শেষ পর্যন্ত দেখেছো সকলকেই ধন্যবাদ আজকের পর্বে থাকার জন্য। ভালো থাকবে সকলে, টাটা বাই।